নমস্কার বাচ্চারা। আজ আমরা প্রেমচাঁদের বিখ্যাত গল্প পরীক্ষার বাংলা ব্যাখ্যা জানব। এই গল্পে দেখানো হয়েছে মানুষের আসল যোগ্যতা শুধু বিদ্যা বা ডিগ্রিতে নয়, বরং দয়া, সাহস, সততা ও কর্তব্য পরায়ণতায়। তাহলে চলো গল্পটি সহজ বাংলা ভাষায় বুঝে নিই। परीक्षा। जब रियासत दबगर के दीवान सरदार सुजान सिंह बूढ़े हुए तो परमात्मा की याद आई। যখন দেবগড় রাজ্যের দেওয়ান সর্দার সুজান সিং বৃদ্ধ হয়ে গেল, তখন ঈশ্বরের কথা মনে পড়ল। जाकर महाराज से विनय की कि दीन बंधु दास ने श्रीमान की सेवा 40 साल तक की। अब मेरी अवस्था भी ढल गई, राजकाज संभालने की शक्ति नहीं रही। তিনি মহারাজের কাছে গিয়ে বললেন, নিবেদন করলেন বা প্রার্থনা করলেন যে, হে দীনবন্ধু, আপনার দাস, আমি 40 বছর ধরে আপনার সেবা করেছি। এখন আমার বয়স হয়ে গেছে, রাজ্যের কাজকর্ম সামলানোর শক্তিও আর নেই। कहीं भूल चूक हो गई तो बुढ़ापे में दाग लगे, सारी जिंदगी की नेकनामी मिट्टी में मिल जाए। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে বার্ধক্যে বা বুড়ো বয়সে কলঙ্ক লাগবে মাথায়, সারা জীবনের সুনাম বা সম্মান নষ্ট হয়ে যাবে। राजा साहब अपने अनुभवशील नीतिकुशल दीवान का बड़ा आदर करते थे। রাজা সাহেব তার অভিজ্ঞ ও নীতিবান দেওয়ানকে খুবই সম্মান করতেন। बहुत समझाया, लेकिन जब दीवान साहब ने ना माना तो हारकर उनकी प्रार्थना स्वीकार कर ली, पर शर्त यह लगा दी कि रियासत के लिए नया दीवान आप ही को खोजना पड़ेगा। অনেক বুঝিয়েছেন, কিন্তু যখন দেওয়ান সাহেব মানলেন না বা রাজি হলেন না, তখন হেরে গিয়ে শেষ পর্যন্ত তার অনুরোধ মেনে নিলেন। তবে শর্ত এই রেখেছিলেন যে রাজ্যের জন্য নতুন দেওয়ান আপনাকেই খুঁজে বের করতে হবে। दूसरे दिन देश के प्रसिद्ध पत्रों में यह विज्ञापन निकला कि देवघर के लिए एक सुयोग्य दीवान की जरूरत है। পরের দিন দেশের বিখ্যাত সংবাদপত্রগুলিতে এই বিজ্ঞাপন বা খবর ছাপা হলো যে দেবগড় রাজ্যের জন্য একজন সুযোগ্য দেওয়ান প্রয়োজন। जो सज्जन अपने को इस पद के योग्य समझे वे वर्तमान सरकार सुजान सिंह के सेवा में उपस्थित हो। যে বা যারা নিজেকে এই পদের জন্য যোগ্য মনে করবে, সে যেন বর্তমান সর্দার বা সরকার সুজান সিং এর কাছে উপস্থিত হয়। वह जरूरी नहीं है कि वे ग्रेजुएट हो, मगर हृष्टपुष्ट होना आवश्यक है। এটা জরুরি নয় যে স্নাতক বা গ্রাজুয়েট হতে হবে, তবে হৃষ্টপুষ্ট বা শক্তিশালী আবশ্যক হতে হবে। मंदाग्नि के मरीज को वहां तक कष्ट उठाने की कोई जरूरत नहीं। मंदाग्नि মানে হজমের গোলমাল বা পেটের সমস্যার রোগীদের সেখানে গিয়ে কষ্ট করার কোনো প্রয়োজন নেই। এক महीने तक उम्मीदवारों की रहन सहन आचार विचार की देखभाल की जाएगी। এক মাস পর্যন্ত প্রার্থীদের থাকা খাওয়া এবং আচার আচরণ বা চিন্তা ভাবনার পর্যবেক্ষণ বা দেখাশোনা করা হবে। विद्या का कम परंतु कर्तव्य का अधिक विचार किया जाएगा। जो महाशय इस परीक्षा में पूरे उतरेंगे वे इस उच्च पद पर सुशोभित होंगे। বিদ্যা কম হলেও চলবে, কিন্তু কর্তব্যবোধ বা কর্তব্য পরায়ণ কিনা
তার উপর বেশি গুরুত্ব দেওয়া হবে। যে ব্যক্তি এই পরীক্ষার সম্পূর্ণ সফল হবে বা এই পরীক্ষায় পাশ করবেন, তিনি এই উচ্চ পদ অলংকৃত করবেন বা এই উচ্চ পদে আসন গ্রহণ করবেন। इस विज्ञापन ने सारे मुल्क में তেহলকা मचा दिया। এই বিজ্ঞাপন সারা দেশে চাঞ্চল্য সৃষ্টি করেছিল। ऐसा ऊंचा पद और किसी प्रकार की कैद नहीं, केवल नसीब का खेल है। এত বড় পদ আবার কোনো প্রকার বাধা বা নিষেধও নেই, একমাত্র ভাগ্যের খেলা। सैकड़ों आदमी अपना अपना भाग्य परखने के लिए चल खड़े हुए। শত শত মানুষ নিজের নিজের ভাগ্য পরীক্ষা করতে রওনা দিলেন। देवघर में नए नए और रंग बिरंगे मनुष्य दिखाई देने लगे। দেবঘরে নতুন নতুন আর নানা ধরনের বা নানা রঙের মানুষ দেখা দিতে লাগলো। प्रत्येक रेलगाड़ी से उम्मीदवारों का एक मेला सा उतरता। প্রতিদিন রেলগাড়ি থেকে প্রার্থীদের যেন এক মেলার মতো ভিড় নামতো। कोई पंजाब से चला आता था, कोई माद्रास से, कोई नए फैशन का प्रेमी, कोई पुरानी सादगी पर मिटा हुआ। কেউ পাঞ্জাব থেকে আসছিল, আবার কেউ মাদ্রাজ থেকে আসছিল। কেউ আধুনিক ফ্যাশনের অনুরাগী বা আধুনিক ফ্যাশন ভালোবাসতো, কেউ আবার পুরনো সহজ সরল জীবনযাপনকে ভালোবাসতো। रंगीन एमामे चोंगे और नाना प्रकार के अंगरखे और कौटुंब देवघर में अपनी सज धज दिखाने लगे। लेकिन सबसे विशेष संख्या ग्रेजुएट की थी, क्योंकि सनत की कैद ना होने पर भी सनत से पर्दा तो ढका रहता है। শৌখিন, বিলাসী আর নানা প্রকারের পোশাক পরা লোকেরা দেবঘরে নিজেদের রূপ রং দেখাতে লাগলো। তবে সবচেয়ে বেশি সংখ্যা গ্রাজুয়েট অর্থাৎ স্নাতকদেরই ছিল, কারণ ডিগ্রি বাধ্যতামূলক না হলেও ডিগ্রির গুরুত্ব তো থাকেই। सरदार सुजान सिंह ने इन महानुभावों के आदर सत्कार का बड़ा अच्छा प्रबंध कर दिया था। সর্দার সুজান সিং এই মহানুভবদের সম্মান ও আতিথেয়তার জন্য খুব ভালো ব্যবস্থা করেছিল। हर एक मनुष्य अपने जीवन को अपनी बुद्धि के अनुसार अच्छे रूप में दिखाने की कोशिश करता था। এক একজন মানুষ নিজের বুদ্ধি অনুযায়ী নিজেকে ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করছিল। मिस्टर ओ 9 बजे दिन तक सोया करते थे। आजकल वे बगीचे में टहलते हुए उर्षा का दर्शन करते थे। मिस्टर द स और ज से उनके घरों पर नौकरों की नाक में दम था। लेकिन ये सज्जन आजकल आप और जनाब के बगैर नौकरों से बातचीत नहीं करते थे। মিস্টার ও আগে সকাল ৯টা পর্যন্ত ঘুমাতেন, এখন সে ভোরবেলা বাগানে হাঁটতে হাঁটতে সূর্যোদয় উপভোগ করেন। মিস্টার দো সো ও জো এর তাদের বাড়িতে চাকরদের নাকে দম এসে থাকতো, মানে খুব কষ্ট পেতে হতো। কিন্তু এই ভদ্রলোকেরা আজকাল মানে এখন কয়েকদিন ধরে আপ ও জনাব ছাড়া চাকরদের সঙ্গে কথাই বলেন না। मिस्टर लो को किताब से घृणा थी, परंतु आजकल वे बड़े बड़े ग्रंथ देखने पढ़ने में डूबे रहते थे। মিস্টার লোয়ের বইয়ের প্রতি ঘৃণা ছিল, কিন্তু এখন কয়েকদিন ধরে তিনি বড় বড় গ্রন্থ দেখতেন এবং পড়ায় মগ্ন থাকতেন। जिससे बात कीजिए वह नम्रता और सदाचार का देवता बना मालूम देता था।
যার সঙ্গেই কথা বলুন সে যেন নম্রতা আর সচ্চরিত্রের দেবতার প্রতিমূর্তি বলে মনে হতো। लोग समझते थे कि एक महीने का झंझट है, किसी तरह काट ले, कहीं कार्य सिद्ध हो गया तो कौन पूछता है। লোকেরা ভাবছিল যে মাত্র 1 মাসের ঝামেলা, কোনোভাবে কেটে যাক, যদি কাজ হয়ে যায় বা উদ্দেশ্য সফল হয়ে যায় তবে কে জিজ্ঞেস করবে। लेकिन मनुष्य का वह बूढ़ा जोहरी आर में बैठा हुआ देख रहा था कि इन बगुलों में से हंस कहाँ छिपा हुआ है। কিন্তু মানুষের সেই বুড়ো জহুরি, মানে যিনি হীরামুক্ত চেনার ভালো জ্ঞান রাখেন, এখানে জহুরি বলতে মানুষের গুণ বোঝার পারদর্শী ব্যক্তি, আড়ালে বসে দেখছিলেন যে এই বকদের মাঝখানে হাঁস কোথায় লুকিয়ে আছে, মানে যারা ভদ্রতার মুখোশ পরে আছে তাদের মধ্যে আসল গুণ কোথায় লুকিয়ে আছে। एक दिन नए फैशन वालों को सूझी कि आपस में हॉकी का खेल हो जाए। একদিন আধুনিক ফ্যাশনের অনুরাগীদের মনে হলো নিজেদের মধ্যে হকি খেলা হলে ভালো হয়। अह प्रस्ताव हॉकी के मजे हुए खिलाड़ियों ने पेश किया। এই প্রস্তাবটি হকি খেলায় ডুবে থাকা খেলোয়াড়দের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। অহ भी तो आखिर एक विद्या है, এটিও তো একটি বিদ্যা। इसे क्यों छिपा रखे, संभव है कुछ हाथों की सफाई ही काम कर जाए। এটাও তো এক ধরনের দক্ষতা, এটাকে কেন লুকিয়ে রাখবো, হয়তো এই খেলার কৌশল বা নিপুণতা বা দক্ষতায় কোনো কাজে লেগে যেতে পারে। चलिए तय हो गया, फील्ड बन गई, खेल शुरू हो गया और गेंद किसी दफ्तर के अप्रेंटिस की तरह ठोकरे खाने लगी। চলো এবার সিদ্ধান্ত হয়ে গেল, মাঠ তৈরি হলো, খেলা শুরু হয়ে গেল, আর বলটি যেন অফিসের শিক্ষানবিশ বা কর্মচারীদের মতো বারবার লাথি খেতে লাগলো। रियासत देवघर में यह खेल बिल्कुल निराली बात थी। দেবগড় রাজ্যে এই খেলা ছিল একেবারে নতুন ও অদ্ভুত ব্যাপার ছিল। पढ़े लिखे भले मानुष लोग शतरंज और ताश जैसे गंभीर खेल खेलते थे। শিক্ষিত ও ভদ্রলোকেরা দাবা ও তাসের মতো গম্ভীর খেলা খেলতেন। दौड़ कूद के खेल बच्चों के खेल समझे जाते थे। দৌড়ঝাঁপের খেলাগুলোকে বাচ্চাদের খেলা বলে মনে করা হতো। खेल बड़े उत्साह से जारी था। খেলাটি খুব উৎসাহের সঙ্গে চলছিল। ধাবে के लोग जब गेंद को लेकर तेजी से उड़ते तो ऐसा जान पड़ता था कि कोई लहर बढ़ती चली आती है। আক্রমণকারী দলের খেলোয়াড়রা যখন বল নিয়ে দ্রুত এগিয়ে যেত তখন এমন মনে হতো যেন এক বিশাল ঢেউ এগিয়ে আসছে। लेकिन दूसरी ओर के खिलाड़ी इस बढ़ती हुई लहर को इस तरह रोक लेते थे कि मानो लोहे की दीवार है। কিন্তু বিপক্ষ দলের খেলোয়াড়রা সেই এগিয়ে আসা ঢেউকে এমন ভাবে থামিয়ে দিত যেন তারা লোহার দেয়াল। সন্ধ্যা তক এই ধুমধাম রহি। সন্ধ্যা পর্যন্ত এই উৎসাহ ও উত্তেজনা पूर्णभावे खेला चलছিল। लोग पसीने से तर हो गए, खून की गर्मी आंख और चेहरे से झलक रही थी। हाफते हाफते बेदम हो गए, लेकिन हार जीत का निर्णय ना हो सका। কিন্তু সবাই ঘামে ভিজে গেল। প্রচন্ড পরিমাণ গরম বা হাড় ভাঙা গরম যেন তাদের চোখে ও মুখে ফুটে উঠেছিল।
হাঁপিয়ে হাঁপিয়ে ক্লান্ত হয়ে গেল, তবুও জয় পরাজয়ের সিদ্ধান্ত হলো না। अंधेरा हो गया था, সন্ধ্যা হয়ে গিয়েছিল। इस मैदान से जरा दूर हटकर एक नाला था, এই মাঠ থেকে একটু দূরে একটি নালা ছিল। उस पर कई पुल ना था, সেই নালার উপর কোনো পুল বা ব্রিজ ছিল না। पथिकों को नाले में से चलकर आना पड़ता था, পথচারীদের নালার ভেতর দিয়েই হেঁটে পারে আসতে হতো। खेल अभी बंद ही हुआ था और खिलाड़ी लोग बैठे दम ले रहे थे कि एक किसान अनाज से भरी हुई गाड़ी लिए हुए उस नाले में आया। খেলাটি মাত্র শেষই হয়েছিল এবং খেলোয়াড়রা বসে বিশ্রাম নিচ্ছিল। এমন সময় একজন কৃষক শস্য ভর্তি গাড়ি নিয়ে সেই নালায় এসে পৌঁছালো। लेकिन कुछ तो नाले में कीचड़ था और कुछ उसकी चढ़ाई इतनी ऊंची थी कि गाड़ी ऊपर ना चढ़ सकती थी। কিন্তু নালায় কিছু কাদা ছিল এবং নালাটি এত উঁচু ছিল যে গাড়িটি উপরে উঠতে পারছিল না। वह कभी बैलों को ललकारता, कभी पहियों को हाथ से ठेलता, लेकिन बोझ अधिक था और बैल कमजोर। কৃষক কখনো বলদদের উৎসাহ দিতে ও উপরে তোলার চেষ্টা করত, কখনো হাত দিয়ে চাকা ঠেলতো, কিন্তু বোঝা ভারী ছিল এবং বলদগুলো দুর্বল ছিল। गाड़ी ऊपर को ना चढ़ती और चढ़ती भी तो कुछ दूर चढ़कर फिर खिसक कर नीचे पहुंच जाती। কিন্তু গাড়িটি উপরে উঠতে পারছিল না, আর উঠলেও কিছুটা উঠে আবার পিছলে নিচে নেমে যেত। किसान बार बार जोर लगाता और बार बार झुझलाकर बैलों को मारता, लेकिन गाड़ी उभरने का नाम न लेता। কৃষক বারবার জোর লাগিয়ে চেষ্টা করত এবং বারবার বিরক্ত হয়ে বলদগুলোকে মারত, কিন্তু গাড়ি কোনোভাবে উপরে উঠছিল না। बेचारा इधर उधर निराश होकर ताकता, मगर वहां कोई सहायक नजर न आता। অসহায় কৃষক হতাশ হয়ে চারিদিকে তাকাচ্ছিল, কিন্তু সেখানে সাহায্য করার মতো কাউকে দেখা যাচ্ছিল না। गाड़ी को अकेले छोड़कर कहीं जा भी ना सकता, গাড়িটিকে একা ফেলে সে কোথাও যেতেও পারছিল না। बड़ी आपत्ति में फंसा हुआ था, সে বড় বিপদের মধ্যে পড়েছিল। इसी बीच में खिलाड़ी हाथों में डंडे लिए घूमते घामते उधर से निकले। এর মধ্যে খেলোয়াড়রা হাতে লাঠি নিয়ে ঘুরতে ঘুরতে সেদিকে দিয়ে বেরিয়ে গেল। किसान ने उनकी तरफ सहमी हुई आंखों से देखा, परंतु किसी से मदद मांगने का साहस ना हुआ। কৃষক ভীত চোখে বা অসহায়ভাবে তাদের দিকে তাকালো, কিন্তু কারু কাছে সাহায্য চাইবার সাহস পেল না। खिलाड़ियों ने भी उसको देखा, मगर बंद आंखों से, जिनमें सहानुभूति न थी। उनमें स्वार्थ था, मद था, मगर उदारता और वात्सल्य का नाम भी न था। খেলোয়াড়েরা তাকে দেখলো, কিন্তু বন্ধ চোখে, মানে দেখেও না দেখার মতো এমন দৃষ্টিতে, যাতে কোনো সহানুভূতি ছিল না। তাদের মধ্যে স্বার্থপরতা ও অহংকার ছিল, কিন্তু উদারতা বা স্নেহের কোনো চিহ্ন ছিল না। लेकिन उसी समूह में एक ऐसा मनुष्य था जिसके हृदय में दया थी और साहस था।
কিন্তু সেই দলের মধ্যে এমন একজন মানুষ ছিলেন যার হৃদয়ে দয়া ও সাহস ছিল। आज हॉकी खेलते हुए उसके पैरों में चोट लग गई थी। আজকে হকি খেলতে গিয়ে তার পায়ে আঘাত লেগে গিয়েছিল। लंगड़ाता हुआ धीरे धीरे चला आता था। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে ধীরে ধীরে এগিয়ে আসছিল। अकस्मात उसकी निगाह गाड़ी पर पड़ी। হঠাৎ তার চোখ গাড়িটির উপর পড়ল। ठिठक गया। সে থেমে গেল। उसे किसान की सूरत देखते ही सब बातें ज्ञात हो गया। কৃষকের মুখ দেখে সবকিছু বুঝে গেল। डंडा एक किनारे रख दिया। লাঠিটি সে এক পাশে রাখলো। कूट उतार डाला और किसान के पास जाकर बोला, मैं तुम्हारी गाड़ी निकाल दूं। সে লাঠিটি একপাশে রাখলো, কুট খুলে ফেললো এবং কৃষকের কাছে গিয়ে বলল, আমি কি তোমার গাড়িটি বের করে দেব? किसान ने देखा एक गठे हुए बंदर का बदन का सॉरी किसान ने देखा एक गठे हुए बदन का लंबा आदमी सामने खड़ा था। কৃষক দেখলো তার সামনে শক্ত সমর্থ লম্বা একজন লোক দাঁড়িয়ে আছে। झुककर बोला, हुजूर मैं आपसे कैसे कहूँ। युवक ने कहा, मालूम होता है तुम यहाँ बड़ी देर से फंसे हो। সে মাথা নিচু করে বলল, হুজুর আমি আপনাকে কিভাবে বলি। যুবক বলল, মনে হচ্ছে তুমি অনেকক্ষণ ধরে এখানে আটকে আছো বা ফেঁসে আছো। अच्छा तुम गाड़ी पर जाकर बैलों को साधो, मैं पहियों को ढकेलता हूँ, अभी गाड़ी ऊपर चढ़ जाती है। সে যুবক বলল, ঠিক আছে তুমি গাড়ির উপর গিয়ে বলদগুলোকে সামলাও, আমি চাকা ঠেলে দিচ্ছি, এক্ষুনি গাড়ি উপরে উঠে যাবে। কিষান গাড়ি পর যা বেঠা। কৃষক গাড়িতে উঠে বসলো। যুবক ने पहियों को जोर लगाकर उकसाया। সে যুবকটি গাড়িটিকে যুবক জোর দিয়ে চাকা ঠেলতে লাগলো। कीचड़ बहुत ज्यादा था। कादा खूब बेशी ছিল। वह घुटने तक जमीन में गड़ गया लेकिन हिम्मत न हारी। সে কাদায় হাঁটু পর্যন্ত ডুবে গেল, তবু সাহস হারালো না। उसने फिर जोर किया। उधर किशन ने बैलों को ललकारा। সে আবার জোর প্রয়োগ করলো। এদিকে কৃষক বলদগুলোকে উৎসাহ দিতে লাগলো। बैलों को सहारा मिला, हिम्मत बंद गई। उन्होंने कंधे झुकाकर एक बार जोर किया तो गाड़ी नाले से ऊपर थी। সে কৃষকগুলোকে এদিকে কৃষক বলদগুলোকে উৎসাহ দিতে লাগলো। বলদগুলোও সাহায্য পেয়ে সাহস বাড়লো বলদগুলোর। সে কাঁধ ঝুঁকিয়ে যুবকটি কাঁধ ঝুঁকিয়ে একবার জোর দিল আর গাড়িটি নালার উপরে উঠে গেল। किसान যুবক के सामने हाथ जोड़कर खड़ा हो गया। কৃষক যুবকের সামনে হাত জোর করে দাঁড়িয়ে গেল। बोला, महाराज आपने आज मुझे उभार लिया, नहीं तो सारी रात मुझे यहाँ बैठना पड़ता। সে বলল, কৃষক বলল, মহারাজ আপনি আজ আমাকে উদ্ধার করলেন, না হলে সারা রাত আমাকে এখানেই বসে থাকতে হতো। युवक ने हंसकर कहा, अब मुझे कुछ इनाम देते हो। किसान ने गंभीर भाव से कहा, नारायण चाहेंगे तो दीवानी आपको ही मिलेगी। যুবক হেসে বলল, এবার আমাকে কিছু পুরস্কার দেবে? কৃষক গম্ভীরভাবে বলল, ভগবান চাইলে দেওয়ানের পথ আপনিই পাবেন। যুবক ने किसान की तरफ गौर से देखा। যুবক কৃষকের দিকে গম্ভীরভাবে তাকালো। उसके
मन में एक संदेह हुआ, क्या यह सुजान सिंह तो नहीं है? आवाज मिलती है, चेहरा मुहरा भी वही। যুবক যুবকের তার মনে সন্দেহ জাগলো, এ এ কি তবে সুজান সিং তো নয়? কণ্ঠস্বরও মিলছে, চেহারাও যেন একই রকম। किसान ने भी उसकी ओर तीव्र दृष्टि से देखा, शायद उसके दिल के संदेह को भाप गया। मुस्कुराकर बोला, गहरे पानी में बैठने से ही मोती मिलती है। কৃষকও তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। হয়তো সে যুবকের মনের কথা বুঝে ফেলেছিল। হেসে বলল, গভীর জলে ডুব দিলে মুক্তি পাওয়া যায়। নিদান মহিনা পুরা হুয়া। অবশেষে 1 মাস পূর্ণ হলো। চুনাও কা দিন পৌঁছা। নির্বাচন বা বাছাইয়ের দিন এসে গেল। उम्मीदवार लोग प्रातः काल ही से अपनी किस्मतों का फैसला सुनने के लिए उत्सुक थे। প্রার্থীরা খুব ভোরবেলা থেকে নিজের ভাগ্যের সিদ্ধান্ত শোনার জন্য উৎসুক ছিল। দিন কাটনা পাহাড় হো গয়া। দিনটা কাটানো যেন তাদের কাছে পাহাড় সমান মনে হচ্ছিল। प्रत्येक के चेहरे पर आशा और निराशा के रंग आते थे। नहीं मालूम आज किसके नसीब जागेंगे, ना जाने किस पर लक्ष्मी की कृपा दृष्टि होगी। প্রত্যেকের মুখে কখনো আশা আবার কখনো হতাশার ছাপ ফুটে উঠছিল। কেউ জানে না যে আজ কার ভাগ্য খুলবে, না জানে কার উপর লক্ষ্মী দেবীর কৃপা দৃষ্টি পড়বে। সন্ধ্যা সময় রাজা সাহেব কা দরবার সাজায়া গয়া। সন্ধ্যাবেলায় রাজা সাহেবের দরবার সুসজ্জিত করা হলো। शहर के रईस और धनाढ्य लोग, राज्य के कर्मचारी और दरबारी तथा दीवानी की उम्मीदवारों का समूह सब रंग बिरंगे सज धज बनाए दरबार में आ बिराजे। শহরের ধনী ও সম্ভ্রান্ত ব্যক্তিরা, রাজ্যের কর্মচারীরা এবং দরবারের সদস্যরা এবং দেওয়ান পদের প্রার্থীরা সবাই নানা সাজে সজ্জিত হয়ে দরবারে উপস্থিত হলেন। উম্মিদবারোं के कलेजे धड़क रहे थे। প্রার্থীদের বুক ধড়ফড় করছিল। जब सरदार सुजान सिंह ने खड़े होकर कहा, मेरे दीवानी के उम्मीदवार महाशयों, मैंने आप लोगों को जो कष्ट दिया है उसके लिए मुझे क्षमा कीजिए। যখন সর্দার সুজান সিং দাঁড়িয়ে বললেন, আমার দেওয়ান পদের প্রার্থী মহাশয়গণ, আমি আপনাদের যে কষ্ট দিয়েছি তার জন্য আমাকে ক্ষমা করবেন। इस पद के लिए ऐसे पुरुष की आवश्यकता थी जिसके हृदय में दया हो और साथ साथ आत्मबल। এই পদের জন্য এমন একজন মানুষের প্রয়োজন ছিল যার হৃদয়ে দয়া থাকবে এবং সঙ্গে আত্মশক্তিও থাকবে। हृदय वह जो उदार हो, आत्मबल वह जो आपत्ति का वीरता के साथ सामना करे और इस रियासत के सौभाग्य से हमें ऐसा पुरुष मिल गया। হৃদয় এমন হওয়া চাই যা উদার, আর আত্মবল বা আত্মশক্তি এমন যা বিপদের মোকাবিলায় সাহসের সঙ্গে করতে পারে। এবং এই রাজ্যের সৌভাগ্য যে আমরা এমন একজন মানুষকে পেয়ে গেছি। ऐसे गुण वाले संसार में कम है और जो है वह कीर्ति और मान के शिखर पर बैठे हुए हैं, उन तक हमारी पहुंच नहीं है। এই ধরনের গুণসম্পন্ন মানুষ পৃথিবীতে খুবই কম, আর যারা আছেন তারা সম্মান ও খ্যাতির শীর্ষে অবস্থান করছেন। তাদের কাছে আমাদের পৌঁছানো সম্ভব নয়। मैं रियासत के पंडित जानकी नाथ
সাকো দিওয়ানি পানে পর বধাই দেতা হু। আমি পণ্ডিত জানকীনাথ জিকে দেওয়ানের পদ লাভের জন্য অভিনন্দন জানাই। रियासत के कर्मचारियों और रईसों ने जानकीनाथ की तरफ देखा। রাজ্যের আমি রাজ্যের কর্মচারী ও ধনী সম্ভ্রান্ত ব্যক্তিরা জানকীনাথের দিকে তাকালেন। उम्मीदवार दल की आंखें उधर उठी, मगर उन आंखों में सत्कार था, इन आंखों में ईर्ष्या। প্রার্থীদের চোখে তার দিকে উঠল, প্রার্থীদের চোখও তার দিকে উঠল, কিন্তু সেই চোখে শ্রদ্ধা ছিল, আবার সেই চোখে ঈর্ষাও ছিল। सरदार साहब ने फिर फरमाया, आप लोगों को यह स्वीकार करने में कोई आपत्ति न होगी कि जो पुरुष स्वयं जख्मी होकर भी एक गरीब किसान की भरी हुई गाड़ी को दलदल से निकालकर नाले के ऊपर चढ़ा दे, उसके हृदय में साहस, आत्मबल और उदारता का वास है। সর্দার সাহেব আবার বললেন, আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন যে যে ব্যক্তি নিজে আহত হয়েও একজন গরিব কৃষকের বোঝাই করা গাড়িটিকে কাদামাটি থেকে টেনে তুলে নালার উপর উঠিয়ে দেয়, তার হৃদয়ের সাহস, আত্মশক্তি, উদারতা বাস করে। ऐसा आदमी गरीबों को कभी ना सतावेगा, उसका संकल्प दृढ़ है, जो उसके चित्त को स्थिर रखेगा, वह चाहे धोखा खा जाए परंतु दया और धर्म से कभी ना हटेगा। তার হৃদয়ে সাহস ও আত্মশক্তি এবং উদারতা বাস করে। এমন মানুষ কখনো গরিবদের উপর অত্যাচার করবে না। তার সংকল্প দৃঢ়, যার তার মনকে স্থির ও অটল রাখবে। সে প্রতারিত হলেও দয়া ও ন্যায়ের পথ থেকে কখনো সরে যাবে না। আশা করি পরীক্ষা গল্পের বাংলা ব্যাখ্যা তোমাদের ভালো লেগেছে। এই গল্প থেকে আমরা শিখি যে প্রকৃত মানুষ সেই ব্যক্তি যে অন্যের বিপদে পাশে দাঁড়ায় এবং দয়া, সাহস ও সততার পরিচয় দেয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।